এখন আমরা শুরু করি। গতকাল ক্লাস শুরু করেছিলাম আমরা তৃতীয় অধ্যায় ইট। ইট কাকে বলে আমরা পড়েছিলাম, পাজা কাকে বলে পড়েছিলাম, ইটের কাদার প্রয়োজনীয় শতকরা উপাদান যেগুলো আছে সেগুলো আমরা পড়েছিলাম, ইটের ধর্মসমূহ কি কি সেগুলো আমরা পড়েছিলাম, পুষ্পায়ন কাকে বলে সেটা আমরা পড়েছিলাম, একটি আদর্শ ইটের বৈশিষ্ট্য সমূহ কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো আমরা পড়েছিলাম, তাই না? এরপরে অবিরাম চুল্লি এবং সবিরাম চুল্লির ব্যবহার, অবিরাম চুল্লি এবং সবিরাম চুল্লির ব্যবহার না, পার্থক্য করেছিলাম। এরপরে আমরা বাড়ির কাজ দিয়েছিলাম। বাড়ির কাজগুলো আশা করতেছি সবাই লিখেছ। কাউরির না লেখা হলে পরে সে বলবা। সবার লেখা হয়েছে? আশা করতেছি সবার লেখা হয়েছে। এখন আমরা এখানেই গতকালের ক্লাস শেষ করেছিলাম। আজকে আবার শুরু করতেছি। হুকম্যান চুল্লির সুবিধাসমূহ নিম্নরূপ। প্রথমেই হুকম্যান চুল্লি। হুকম্যান নামের এক বলো। পরিসর মানে জায়গা, পরিসর মানে হচ্ছে জায়গা। সাধারণ জায়গার হলে পরে হয়ে যায়, ঠিক আছে? বিস্তর জায়গার কোনো প্রয়োজন হয় না, বিস্তর জায়গার কোনো প্রয়োজন হয় না, এটাই বোঝানো হয়েছে। আর কোনো প্রশ্ন কাউরির? বলো। অতিরিক্ত উৎপাদন করতে গেলে পরে, ঠিক আছে, অনেক বেশি উৎপাদন করতে গেলে পরে সবিরাম চুল্লি অর্থনৈতিক দিক থেকে সাশ্রয়ী না। অতিরিক্ত বেশি পরিমাণে ইট উৎপাদন করব, সেক্ষেত্রে সবিরাম চুল্লি অর্থনৈতিক দৃষ্টিতে বেশি খরচ পড়ে যায়, যেখানে অবিরাম চুল্লিতে অনেক ইট উৎপাদন করতে অর্থনৈতিক দৃষ্টিতে একটু কম খরচ পড়ে। বুঝতে পারছো? আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? ওকে, যেহেতু নাই কোশ্চিন, সমস্যা নাই। হুকম্যান চুল্লির সুবিধাসমূহ নিম্নরূপ। আচ্ছা, এখানে বলে রাখি হুকম্যান চুল্লিটা কি। চুল্লি মানে তো জানো যে ইট পোড়ানোর চুলা, তাই না? ইট পোড়ানোর চুলা, সেটাকে বলা হয় চুল্লি। তো এই হুকম্যান চুল্লির সুবিধাসমূহ, কিছু কিছু সুবিধা আছে। সেই সকল সুবিধাগুলো হচ্ছে সর্বাধিক সংখ্যক উত্তম মানের ইট পাওয়া যায়, জ্বালানি খরচ কম হয়, চুল্লিতে সাম্যভাবে ইট পোড়ানো সম্ভব হয়, বছরের সকল সময় ইট পোড়ানো যায়, জ্বালানি হিসাবে কয়লা গুঁড়া ব্যবহার করা যায়, বৃহৎ উৎপাদনের জন্য সুবিধাজনক। সবাই এটাকে লিখে নাও। সোনিয়া খাতুন, কথা শোনা যায়? ঠিক আছে, এইটা লিখে নাও। হুকম্যান চুল্লির যে সুবিধাসমূহ, এটা সবাই একটু লিখে নাও। সর্বাধিক সংখ্যক উত্তম মানের ইট পাওয়া যায়। মিউট করো, সবাই মিউট করো। সর্বাধিক সংখ্যক উত্তম মানের ইট পাওয়া যায়, জ্বালানি খরচ কম হয়, চুল্লিতে সাম্যভাবে ইট পোড়ানো সম্ভব, বছরের সকল সময় ইট পোড়ানো যায়, জ্বালানি হিসাবে কয়লা গুঁড়া ব্যবহার করা যায়, বৃহৎ উৎপাদনের ক্ষেত্রে সুবিধাজনক। আখি, মিউট করো। সোনিয়া খাতুন, মিউট করো, মিউট করো। কে? প্রথম থেকে
সর্বাধিক সংখ্যক উত্তম মানের ইট পাওয়া যায়, জ্বালানি খরচ কম হয়, চুল্লিতে সাম্যভাবে ইট পোড়ানো সম্ভব, বছরের সকল সময় ইট পোড়ানো যায়, জ্বালানি হিসাবে কয়লা গুঁড়া ব্যবহার করা যায়, বৃহৎ উৎপাদনের ক্ষেত্রে সুবিধাজনক। শিয়া, তুমি কি দেখতে পাচ্ছ না? তোমার স্ক্রিনে দেখা যাচ্ছে না কেন? এই বাকিরা সব দেখতে পাচ্ছ? একটু রেসপন্স করো তো। তুমি পরবর্তীতে ভিডিওতে দেখে নিও। তুমি দেখতে পাচ্ছ না? তোমার নেটের সমস্যা ছিল। আচ্ছা, এটা পরবর্তীতে ইউটিউবেও ছাড়া থাকবে, তোমরা ওখানে দেখে নিতে পারবা। এটা লিখবা পাজা ইট পোড়ানোর সুবিধা সমূহ। পাজা ইট পোড়ানোর সুবিধা কি কি? পাজা, ওটা পরবর্তীতে একটু দেখে নিও, আর একটু, ঠিক আছে? আমরা একটু আগাই তাড়াতাড়ি করে। এ প্রক্রিয়াতে খরচের পরিমাণ কম এবং স্বল্প সময়ের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। পাজা ইট পোড়ানোর সুবিধা: এ প্রক্রিয়াতে অদক্ষ শ্রমিক দ্বারা কাজ করানো যেতে পারে, সুতরাং এতে কাজের জটিলতা নেই বললেই চলে। পাজা ইট পোড়ানোর সুবিধার মধ্যে আরেকটা হচ্ছে, যদিও পাজায় উত্তম মানের ইট কম পাওয়া যায়, তবু এর উত্তম মানের ইট অন্যান্য চুল্লির ইটের অপেক্ষা শক্ত ও শক্তিশালী, কেননা এতে ধীরে ধীরে ইট পোড়ানো ও ঠান্ডা করা হয়। পাজা ইট পোড়ানোর সুবিধাগুলো হচ্ছে, এটাতে ধীরে ধীরে ইট মানে পোড়ানো ও ঠান্ডা করা হয়, এটার জন্য এই কথা বলা হয়েছে, ঠিক আছে? এখন এটা হচ্ছে পাজাই ইট পোড়ানোর সুবিধা। পাজা ইট পোড়ানোর সুবিধার মধ্যে হচ্ছে খরচ কম পড়ে। এই যে সকলগুলো দেখতে পাচ্ছ, এগুলাই এখানে লেখা আছে। আচ্ছা, লিখলে পরে ভালো হয়। মাহবুবা, এমএসটি মাহবুবা, কি কি লেখা আছে একটু পড়ো তো। উত্তম মানের ইট মানে কি বলতো? ভালো ইট, যেসব ইটগুলো ভালো। ইটের প্রকারভেদ আছে, 1 নম্বর ইট, 2 নম্বর ইট, 3 নম্বর ইট, আরেকটা হচ্ছে ঝামা বা ঝামা ইট বলা হয় এটাকে। তো 1 নম্বর ইট এবং 1 নম্বর ইটটা হচ্ছে সর্বোত্তম ইট, আর 2 নম্বর ইটটা তার পরের লেভেলে পড়ে, আর 3 নম্বর ইটটা খুব নরম হয়। এ ধরনের ইট দিয়ে সাধারণত বেশি হাই রাইজ কাজ করা যায় না, এটা খুব সামান্য মানের কাজ করার জন্য 3 নম্বর ইট ব্যবহৃত হয়। আর পাজা ইট যেটাকে বলে, এই পাজা ইট দিয়ে খোয়া করা হয়, দেখো না ইট ভেঙে খোয়া করে, সেই খোয়ার জন্য পাজা ইট হচ্ছে সব থেকে উত্তম মানের একটা ইট। বুঝাইতে পারছি? এ প্রক্রিয়ায় অদক্ষ শ্রমিক দ্বারা করানো যেতে পারে বলে এতে কাজের জটিলতা নেই বললেই চলে। অদক্ষ শ্রমিকরা কাজ করতে পারে, ফলে কাজের কোনো জটিলতা হয় না, ঠিক আছে? বলো। অন্যান্য চুল্লির ইট অপেক্ষা শক্ত ও শক্তিশালী। অন্যান্য চুল্লির ইট অপেক্ষা শক্ত ও শক্তিশালী।
ঠিক আছে। এখন তোমরা তো ইটের হয়তো বা কাদা তৈরি থেকে শুরু করে তোমরা অনেকেই যারা যারা এখানে বর্তমানে ক্লাসে উপস্থিত আছো তারা অনেকেই হয়তো বা ইটের ভাটা দেখেছো, তাই না? বিশাল লম্বা ধরনের একটা বিশাল লম্বা ধরনের একটা চোঙ টাইপের থাকে যা দিয়ে ধোঁয়া বের হয়, তাই না? তোমরা তো সবাই এরকম দেখেছো। কিন্তু মাটি তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে মানে মাটি কেমনভাবে তৈরি করে এবং সেটা কেমনভাবে ইটের আকৃতি নিয়ে আনে, মানে এই যে চারকোনা একটা ইটের আকৃতি নিয়ে আনে, তারপরে সেটাকে কেমন ওই যে চুল্লি যেটাকে বলা হচ্ছে বা পাজা যেটাকে বলা হচ্ছে চুল্লি, সেটাতে কেমন করে আগুন দেয়, এটা কি কেউ দেখেছো? ধোয়া বের হয় সেটা তো সবাই দেখছো। এখন আমরা টোটালটাই আচ্ছা আচ্ছা, আমরা সব কিছুই আজকে এখন দেখব। ঘরে বসে এখন আমরা ইট তৈরি দেখব, ঠিক আছে? সবাই মিউট রাখবা। আমরা এরপরে দেখব যে ইটটা কেমনভাবে তৈরি হচ্ছে। দেখো, বাংলাদেশের পাজাতে ইট পোড়ানো পদ্ধতি, এই যে বাংলাদেশের পাজাতে ইট পোড়ানো পদ্ধতি যেটা বলা হচ্ছে, মানে মাটি কাটা থেকে শুরু করে ইট তৈরির অবধি এটা আমরা দেখবো এখন, ঠিক আছে? তাহলে পরে চলো দেখি। প্রথমে মাটিগুলোকে এখানে রাখা হয়, ঠিক আছে? দেখো, এখানে মাটিটাকে একেবারে পেস্ট আকারে তৈরি করা হয়। মাটিটা তার মধ্যে ফেলা হয় প্রথমে। তোমরা দেখতে থাকো, মাটিটাকে প্রথমে এনে ফেলা হলো এর মধ্যে, কাদা টাইপের মাটি। এটাকে ফেলা হওয়ার পরে এটাতে একেবারে পেস্ট করে দেওয়া হয়, মানে পানিও কম থাকে আবার কাদাও হয় না, এরকম ভাবে পুরোপুরি মিহি করা হয়। হ্যাঁ, ব্লিন্ডারের টাইপের কিছুটা। দেখো, এই যে কাঠের যে জিনিসটা দেখছো না, এটার মধ্যে মাটি দেওয়া হয় এবং এটাকে বলা হয় ফর্ম। এটাকে বলা হয় ফর্ম। কত দ্রুত কাজ করতেছে সেটা দেখো। এই ফর্মের ভিতরে তোমার লেখা থাকে, ঠিক আছে? কাঠের ফর্ম হয় এবং এটার নির্দিষ্ট আকার থাকে। দেখো, প্রত্যেকটাই নির্দিষ্ট আকার। প্রথমে ধুলা দিয়ে ওই ফর্মের ভিতরে ধুলা রাখা হয়, তারপরে ওই মাটিটাকে ওর মধ্যে ফেলা হয় এবং ফর্মের মধ্যে অটোমেটিক্যালি আকার পেয়ে যায়। এটাকে বলা হয় চুল্লি। এটা হচ্ছে চুল্লির উপরে। চুল্লি কিন্তু এই নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছ, টোটালটাই হচ্ছে চুল্লি। এই যে যতগুলা দেখা যাচ্ছে সবগুলাই চুল্লি। তুমি আবার ভেবো না যে ওই যেখানে যেখানে হাড়ি পাতিল মতন বসানো আছে ওইটুকুন খালি চুল্লি, ওইটুকুন চুল্লি না। এই যে লোকটা দাঁড়িয়ে আছে, চুল্লির উপরে দাঁড়িয়ে আছে। এই যে ওইদিকে দেখো, ওই যে লোকটা ঝাড়ু দিতেছে ওইটাও চুল্লির উপরেই। এগুলো সব চুল্লির উপরে। না, সেরকম উপরে তাপ লাগে না, গরম হয়ে থাকে। ওইগুলার ভিতর দিয়ে তোমার ভুসি বা কয়লা গুঁড়া বা কাঠের জিনিস সেগুলোকে ভিতরে ফেলে দেওয়া হয়। ওই রিং এর মতন যেগুলো দেখছো এগুলো তুলে ওর মধ্যে কাঠের গুঁড়া কয়লা গুঁড়া যখন ফেলে দেয়, এই দেখো ভিতরে আগুন, খেয়াল করছো? এই টোটালটাই কিন্তু আগুন। এই যে
এটা হচ্ছে ভিতরে টোটালটাই। হ্যাঁ, ওটা হালকা তাপ লাগে, কারণ ওইটা তাপ প্রতিরোধী হিসাবে ঢালাই করে তৈরি করা হয় মানে চুল্লিটাকে। ওই কারণে উপরে ওরকম তাপ উঠে না, তাই তাপগুলা ভিতরেই থাকে। এবং তোমার ওই যেটা আর কি ভিতরের যে জিনিসটা কাঠে মানে এর ভিতর দিয়ে তোমার কয়লা গুঁড়া, তারপরে কাঠ, এগুলাকে ভিতরে প্রবেশ করানো হয়। হ্যাঁ, ওর মধ্যে প্রথমে ইটগুলোকে সাজিয়ে রাখা হয়, সাজিয়ে রাখার পরে ওর মধ্যেই ইট তৈরি করা হয়। ওর মধ্যে ইট কিন্তু সাজানো আছে, এই যে ঘরটা দেখতে পাচ্ছ চুল্লির ভিতরে, এই টোটাল এরিয়া মিলে ইটগুলোকে রেখে দেওয়া আছে সুন্দর করে। প্রায় কয়েক হাজার, এক দুইটা না, কয়েক হাজার। আমাদের ভিডিওটা এখানেই শেষ। চুল্লির ভিতরে আসলে ঢোকা কোনো প্রসেস নাই। যখন ভিডিওটা করা হয়েছিল তখন চুল্লি ধরানো হয়েছিল না। চুল্লিটা ধরানোর আগে মানে চুল্লি জ্বালানোর আগে এই জিনিসটাতে যদি যাওয়া যেত তাহলে পরে আমরা ওইটা দেখতে পেতাম যে কেমন ভাবে সাজানো থাকছে। ঠিক আছে, আমরা জাস্ট দেখলাম কেমন ভাবে চুল্লিটা, কিরকম চুল্লি, কেমন ভাবে ইটের ফর্মের আকার দেওয়া হয়, কেমন ভাবে মাটি তৈরি করা হয়, এটাই আমরা জাস্ট দেখলাম, এর বেশি কিছুই না। আশা করতেছি বুঝতে পারছো। এরকম ভাবে কি কেউ দেখেছো? ওকে, বাসায় বসে আজকে ইট পোড়ানো দেখতে পাইলা, খুব ভালো লাগলো। এখন পাজা ইট পোড়ানোর অসুবিধা সমূহ। পাজাতে কেন পুরো স্ক্রিন আসে নাই? অন্যান্যদের কি সমস্যা আছে? দেখা যাচ্ছে, তাহলে পরে এটা লিখে নাও সবাই। এটা কি তোমারই একা সমস্যা? পয়েন্টগুলা লেখা দেখ। হ্যাঁ, তোমারই প্রবলেম তার মানে। এগুলো লিখে নাও। এগুলো লিখে নাও। পাজাতে ইট ধীরে ধীরে পোড়ানো হয়, পাজাতে ইট ধীরে ধীরে পোড়ানো হয়। ঠিক আছে, তাই চুল্লি হতে দ্রুত ইট সরানো সম্ভব নয়। পাজাতে ইট ধীরে ধীরে পোড়ানো হয়, তাই চুল্লি হতে দ্রুত ইট সরানো সম্ভব নয়। ওই যে দেখলে না, পাজার ভিতরে ইট পোড়ানো হচ্ছিল, অনেক ইট পোড়ানো হচ্ছিল, অনেকক্ষণ ধরে পোড়ানো হচ্ছিল, তাই দ্রুত ইট সরানো সম্ভব হয় না। এগুলো আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই, ফলে ইটের অধিক বা কম তাপে পোড়ানো হয়ে থাকে। ওইখানে যে চুল্লিটা দেখলা, বিশাল বড় চুল্লি, ওখানে কি আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। ভিতরে তোমার কয়লার গুঁড়া দিয়ে দিতেছে, আগুন জ্বলতেছে। কোনো দিকে বেশিও আগুন জ্বলতে পারে, কোনো দিকে কম আগুনও জ্বলতে পারে। এটা এইভাবে করেই হয়। পাজার পার্শ্বস্থ ইটগুলোর আকারে সাম্যতা থাকে না। পাশের দিকে যে ইটগুলো থাকে মানে পাজার একেবারে কোণার দিকে, যেখানে তোমার আগুনের পরিমাণটা একটু কম যায়, সেখানে ইটগুলোর আকারের সাম্যতা থাকে না, অধিক ইটে ফাটল দেখা দেয়। এই পদ্ধতিতে প্রায় হাজার হাজার ইট একসাথে করা হয়, তো যার ফলে এখানে দেখা যাচ্ছে তোমার বেশ কিছু ইট মানে শখানেক মতন ইট ফাটল দেখা যায়। যেহেতু ধীরে ধীরে পোড়ানো ও ঠান্ডা করা হয়, ফলে সময় বেশি লাগে বা সময়ের অপচয় হয়। পাজা ভাঙার পরে ইট পাওয়া সম্ভব হয়, তাই প্রত্যহ ইট সরবরাহ সম্ভব নয়। পাজা ভাঙার পরে ইট পাওয়া যায়, মানে ওই যে পাজাটা দেখলা, সেই পাজাটা যখন একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে সেটাকে বলা হয় পাজা ভাঙা। এবং পাজাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে ইট বের করা সম্ভব। ওই যে তোমরা বললে না যে ভিতরে কেমন করে সাজানো হয়, সেটা তো দেখা গেল না। আসলে ওইটা যখন শুরু হয়ে গেছে কাজটা, তখন কিন্তু ওইটা শেষ না হওয়া পর্যন্ত ইট পাওয়া সম্ভব হবে না। তুমি মনে করছো যে তোমার 2-3টে ইট হয়ে গেছে, বের করে ফেলি, তুমি তা বের করতে পারবে না, কারণ পুরোপুরি যখন পাজাটা মানে থেমে যাবে আগুন, তারপরে এটা বের করতে পারবা। যেহেতু ইট পোড়াতে বেশি সময় লাগে, তাই বৃষ্টি বাদলে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। যদি এখন ধরো ওই যে এখানে দেখছিল যে পাজার উপরে সবাই দাঁড়িয়ে আছে লোকজন, ওখানে যদি এখন ঝড় বৃষ্টির সময় যদি বৃষ্টি বাদল শুরু হয়ে যায়, তাহলে পরে হাজারের উপরে, প্রত্যেকবারই হাজারের উপরে ইট দেওয়া হয়ে থাকে।
এক একটা পাজার ধরন এবং আকার অনুযায়ী, হ্যাঁ ধরন এবং আকার অনুযায়ী মানে হাজারের বেশি হয়ে থাকে। 10,000 ইটও একবারে পোড়ানো হয়, আবার তোমার 1,000 ইটও একবারে পোড়ানো হয়, মানে হাজার থাকবেই, হাজারের নিচে কখনো ইট পোড়ায় না। বুঝতে পারছো? আচ্ছা, ধরো পাজার আকার অনেক বড়, সেক্ষেত্রে তোমার 10,000 15,000 ইট পুরাতে পারে। পাজার আকার অনেক ছোট, সেক্ষেত্রে 1,000 ইট পুরাতে পারে। ছোট হলেও 1,000 ইটের কম পুরাবে না। যেহেতু ইট পোড়ানোতে বেশি সময় লাগে, তাই বৃষ্টি বাদলায় ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। স্বাভাবিক কথা, যে অবস্থায় পোড়াচ্ছিল দেখলা, ওই উপরের রিংগুলোর উপর দিয়ে তোমার দিচ্ছিল, তখন যদি বৃষ্টি আসে তাহলে পরে নিশ্চয়ই তোমার কয়লা গুঁড়া বা খড়ি এগুলো তো ভিতরে দিতে পারবে না, যার ফলে বেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটাই হচ্ছে পাজার ইট পোড়ানোর অসুবিধা। 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট লিখে নাও সবাই। আমি ক্লাস শুরু হওয়ার সময় যখন সশরীরে ক্লাসে উপস্থিত হবা, তখন এই অধ্যায় থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেগুলো আমি তোমাদেরকে ক্লাসে করাবো এবং ক্লাসে বসিয়ে থেকে করাবো। সেগুলো এইভাবে পাওয়ার পয়েন্টে বোঝানোটা একটু কষ্টকর এবং কঠিন, যার ফলে আমি ওই 2-1টা প্রশ্নকে আমি বাদ রেখেছি। বাদ বাকি সব প্রশ্নই আমরা করে ফেলেছি এই পাওয়ার পয়েন্টের এখান থেকে। তোমরা মোটামুটি সবই দেখে ফেলেছো এই ইটের অধ্যায়ে। তাছাড়া বাদ বাকি যে কয়েকটা 2-1টা প্রশ্ন বাকি আছে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি তোমাদেরকে ক্লাসে সরাসরি করাবো, যার ফলে আমরা অনেক প্রশ্ন করতে পারবো এবং প্রশ্নের করতে আমাদের সুবিধাও হবে। এটা হবে, কবে হবে সেটা আমরা ঠিক জানি না। এটা না না না, তোমাদের জন্য না, ক্লাস চলবে। তোমাদের ক্লাস চলার পরে যে সময় হওয়ার কথা সে সময় হবে, ঠিক আছে? আগে ক্লাস শুরু হোক, এখন তো সব সময় উলট পালট হয়ে গেছে, তাই এখন সময় তো বলা কঠিন। আগে স্বাভাবিক ক্ষেত্রে হতো তোমার এপ্রিল মের দিকে, আর একটা হতো তোমার নভেম্বরে, ঠিক আছে? তো এখন তো সব কিছুই উল্টাপাল্টা হয়ে গেছে, যার ফলে এখন কবে থেকে শুরু হবে আবার কখন মানে তোমার শুরু করবে সেটাতে একটু ঝামেলা আছে। এটা ডেটটা আমি সঠিকভাবে বলতে পারবো না। সবার লেখা হয়েছে আশা করতেছি। তো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তার আগে আজকের প্রশ্নগুলো যেগুলো পড়া দিব সেই পড়াগুলো একটু লিখে নাও তোমরা। পাজায় ইট পোড়ানোর অসুবিধাগুলো কি কি এটা মুখস্থ করবা। তারপরে পাজায় ইট পোড়ানোর সুবিধা কি কি, বুকম্যান চুল্লির সুবিধাসমূহ এবং অসুবিধাসমূহ লিখো। এটা হচ্ছে যে পাজা দেখলা না, ওই পাজাটাই হচ্ছে এক ধরনের পাজার নাম হচ্ছে হুকম্যান চুল্লি। হুকম্যান নামের একজন মানুষ এই চুল্লিটার মানে ডিজাইন করেছিল, তাই তার নাম অনুযায়ী আবিষ্কার না ডিজাইন করছিল, তাই জন্য তার নাম অনুযায়ী এই চুল্লিটার নাম হুকম্যান চুল্লি। হুকম্যান চুল্লির সুবিধা এবং অসুবিধা, হ্যাঁ বলো। হুম হুম হ্যাঁ, অনেক প্রশ্ন বাকি থেকে গেছে, সবগুলোই করাবো। তারপরেও যেগুলো লিখতে দিয়েছি সেগুলো বাসাতে বই দেখে মুখস্থ করে লিখবা খাতাতে, ঠিক আছে? সব অধ্যায়ই করাবো আমরা, মোটামুটি সব অধ্যায়ই করাবো, সেটাতে সমস্যা নাই। তারপরেও যদি বাই চান্স অনেক ক্ষেত্রে আমরা সময় যদি কম পাই, তখন সেই জন্য আমরা আগে থেকে কিছুটা এগিয়ে রাখি অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে, এটাই হচ্ছে আমাদের অনলাইনের উদ্দেশ্য। তাহলে পরে আজকের প্রশ্নগুলো লিখেছ সবাই? বলো। বুঝলাম না, কিসের কোচিং? পলিটেকনিকের কোনো কোচিং করা লাগবে না, তুমি ক্লাস শুরু করো, ঠিক আছে? ক্লাসে আসবা রেগুলার,
ক্লাসে তুমি পড়া বুঝতে পারবা। এটা জেনারেল লাইনের মতন তো না, যেহেতু সেহেতু তুমি কলেজে এসে ক্লাস করতে হবে নিয়মিত। ক্লাসের উপরে প্রচুর মার্ক আছে এবং ক্লাসে থাকলে পরে নিয়মিত তোমার এমনি তোমার নাম্বার পাবা এবং বুঝতেও পারবা, পড়া সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা আর কারোর কোনো প্রশ্ন আছে? 3টা প্রশ্ন দিছি। কালকে কি আমার ক্লাস আছে রুটিন অনুযায়ী? হ্যাঁ কালকে তো আমার, আর কালকে তো আমার আর কালকে আর কালকে তো আমার ক্লাস নাই। ও ভালো। এই বিল্ডিংটা কোথাকার কে বলতে পারবা? যে বিল্ডিংটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন? ভুল হয় নাই, হয় নাই, কেবল কেবল দুবাইতে। নাম কি বিল্ডিংটার? তোমরা আর্কিটেকচার নিয়ে পড়তেছো, আর্কিটেকচার নিয়ে পড়তেছো? না এটা 107 তলা না। নতুন না, পুরাতন, 2010 সালের দিকে করছো, 2010-এর দিকে। অবশ্যই গোটা বইয়ের উপরেই পরীক্ষা। হ্যাঁ গোটা বইয়ের উপরেই পরীক্ষা। ঠিক আছে, এটা বলতে পারলে না? দুবাইয়ে, ঠিক আছে, দুবাইয়ে, ঠিক আছে, বিল্ডিংটার নাম জানতে চাইছি। পারলে না? এটা হচ্ছে বিশ্বের বর্তমান সময়ে সবচেয়ে উঁচু বিল্ডিং। গোটা ওয়ার্ল্ডে এর থেকে উঁচু বিল্ডিং এখনো পর্যন্ত তৈরি হয় নাই, মানে উচ্চতার দিক থেকে সব থেকে উঁচু। এই বিল্ডিংটার নাম হচ্ছে খালিফাল আল বুর্জ। না, খলিফাল আল বুর্জ। এটা কয়তলা আমি জানি না, বলো। বলো। হুম 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 আমি বলি, তোমরা মেসেঞ্জার গ্রুপ তোমরা নিজেদের মতন করে খুলো, ঠিক আছে? তোমরা 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 এটা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে নিজেরা নিজেদের মতন করে খুলতে পারো। এখানে কোনো টিচার কোনো দায়ভার নিবে না। এই যে জুম মিটিং এর মাধ্যমে যে আলোচনা করতেছো, এভাবে করে আলোচনা করবা, ঠিক আছে? নিজেরা নিজেদের মধ্যে যেরকম ভাবে এখন একটা কমিউনিকেশন তৈরি হয়ে গেছে, অনেকের ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে গেছো, তোমরা নিজেরা নিজেদের মতন করে খুলো। তোমরা যারা যারা এখন আসো, যারা যারা অনলাইনে ক্লাস করো, তাদের প্রত্যেকেরই ফেসবুক আছে এবং প্রত্যেকেই অ্যাড ফ্রেন্ড করে নাও নিজেদেরকে ওই গ্রুপে গিয়ে, তাহলে পরে তো ফ্রেন্ড হয়ে গেল। আর হ্যাঁ 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 হ্যাঁ, এই কারণেই এই কারণেই এই কারণেই আমি মেসেঞ্জার গ্রুপটা খুলতে রাজি না, কারণ এখানে অনেকের ভাই আছে, অনেকের প্যারেন্টস আছে, এইসব কারণে আমি মেসেঞ্জার গ্রুপটা খুলতে রাজি না, ঠিক আছে? আর তোমরা ওই যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে দেখতে পাবে সব পড়া দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করছো তারা তারা তো আরোই দেখতে পাবো যে আমি অন্যান্য সেমিস্টারের পর্যন্ত ক্লাস তোমরা দেখতে পাবো আমার ইউটিউব চ্যানেলটাতে। যাদের কাছে সাবস্ক্রাইব করা লেখা আছে দেখবা যে অনেক অন্যান্য পর্বেরও ক্লাস নিয়েছি। তো তুমি পরিচিত না তো, সেটা কি আমরা করিয়ে দিব? তো তো কি বলতে চাচ্ছ বলো, তাই না? সেটা সেটা নিজেরা সেটা নিজেরা নিজেদের মধ্যে করতে হবে, সেটা কি আমরা করাই দিব?
তোমরা নিজেরা করবে এটাতে, এটা কি আমরা করাবো সেটা তো আমি জানি না। আজকের মতন আমি ক্লাসটা এখানেই স্টপ করতে চাইতেছি। ওকে।